এসএসসি জিডি 2025-এর যে এক্সামটা হলো সেখান থেকে দেখো 4 ফেব্রুয়ারি ফার্স্ট শিফটে হওয়া সমস্ত জিকে প্রশ্নপত্রগুলোই আজকের এই ক্লাসে আমরা আলোচনা করে নেব। আর তোমরা অনেকেই বলো দাদা জিকে আমরা যত যাই পড়ি না কেন, যে বই পড়ি না কেন, ঠিকঠাক কমন পাই না। আসলে কমন পাবে কি করে? টিসিএস যে টাইপের প্রশ্নগুলো করে থাকে তোমরা সেই টাইপের প্রশ্নগুলো তো পড়োই না, সেই ধরনের তথ্যগুলো তোমাকে জানতে হবে। মেন জিনিসটা হচ্ছে কি, দেখো বাংলা ভাষায় সেই রকম তথ্য তুমি কোথাও পাবে না। আর সেই জন্য আমি তোমাদের এই এসএসসি জিডি জিকেটাকে, বিশেষ করে জিকেটাকে উদ্দেশ্য করে আমি তোমাদের একটা জিকে ব্যাচ করেছি। দেখো 100 দিনের একটা টার্গেট রাখা হয়েছে, যেখানে আমি তোমাদের জিকের উপরেই বেশি গুরুত্ব দেবো। আর তুমি আমার কাছ থেকে কি পাবে? এই যে 2025 সালে জিডির যে এক্সামটা হলো, মোটমাট 42টা শিফটের যে পরীক্ষা হয়েছিল, এই 42টা শিফটেরই জিকে প্রশ্নপত্রগুলো একদম ডিটেলসে আমার কাছ থেকে পাবে। ঠিক তেমনই 2024 সালেরও যে জিডি পরীক্ষাটা হয়েছিল মোটমাট 53টা শিফটের, সেই 53টা শিফটেরই জিকে প্রশ্নপত্রগুলো একদম ডিটেলসে আমি তোমাদের দেব। আর তার সাথে দেখো এই যে গুরুত্বপূর্ণ জিকে টপিক, এই যে 60টারও বেশি গুরুত্বপূর্ণ জিকে টপিক, এই টিসিএস এই বিগত 2-3 বছর ধরে যেই টপিকগুলো থেকে প্রশ্ন তুলছে ওরা, সেই টপিকগুলো একদম ডিটেলসে আমরা পড়ে নেবো, যেন তুমি বলতে না পারো দাদা তোমার কাছ থেকে এই টপিকটা পড়ে গিয়েছি, এই টপিক থেকে পরীক্ষায় প্রশ্ন এসেছিল, কিন্তু আমার সেটা জানা নয়, এই কথাটা যেন আমি না শুনতে পাই। কারণ আগেরবার তোমরা যারা আমার কাছে পড়েছো তুমি তো জানোই যে আমি এক একটা টপিক তোমাদের কীভাবে করিয়েছি। এবার তার থেকে আরও 5 গুণ বেশি এক্সট্রা তথ্য আমরা আরও পড়ে নেব, কারণ আমরা এসএসসি সিজিএল এর লেভেলের মতো করে পড়বো, না হলে হবে না, জিকেতে কমন পাওয়া যাবে না। যদি তুমি পড়তে পারো আমি তোমাদের জিনিস দিয়ে দেবো, যা যা লাগবে সব বাংলা ভাষাতেই পাবে। আর তার সাথে দেখো 50+ জিকে মক টেস্ট, এইগুলোই পাবে তুমি আমার কাছ থেকে। মোটমাট 100 দিনের মধ্যে চেষ্টা করবো এটা আমাদের এই টার্গেটটা শেষ করে দেওয়ার, ঠিক আছে? আর সমস্ত ক্লাস এবং পিডিএফ তোমরা আমাদের নির্দিষ্ট একটা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, সেখানে সমস্ত ক্লাসের পিডিএফ এবং লিঙ্ক থাকবে। আর যারা অ্যাডমিশন নিতে চাও একই প্রসেস, ওই যে আগেরবার যেমনভাবে যুক্ত হয়েছিলে, এই নাম্বারে 6296053459 এই নাম্বারে যে কোনো মাধ্যমে এই টাকাটা পেমেন্ট করে হোয়াটসঅ্যাপে একটা স্ক্রিনশট বা মেসেজ করে দিবা, সঙ্গে সঙ্গে আমি তোমাদের অ্যাড করে দেবো, ঠিক আছে? চলো তো এবার দেখে নাও 4 ফেব্রুয়ারি ফার্স্ট শিফটের জিকে প্রশ্নপত্রগুলো কি এসেছিল। প্রথম প্রশ্ন বলছি, দেখো ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের বিষয়ে আলোচনা করা হয়েছে? তাই এখানে মাথায় রাখবা, ধারা 315 থেকে 323 নং ধারায় ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের বিষয়ে আলোচনা করা হয়েছে। এবার এই ধারাগুলোর কোন ধারায় কি রয়েছে একটু দেখে নেব আমরা। দেখো 315 নং ধারায় ইউপিএসসি এবং এসপিএসসি এদের প্রতিষ্ঠা সম্পর্কে তথ্য রয়েছে। ইউপিএসসি মূলত ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন, আর এসপিএসসি হলো স্টেট পাবলিক সার্ভিস কমিশন। এদের প্রতিষ্ঠার সাথে জড়িত 315 নং ধারা। দেখো 316 নং ধারায় এই কমিশনের, এই ইউপিএসসি এবং এসপিএসসি এই কমিশনের চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ ও মেয়াদকালের সম্পর্কে বিশদ বিবরণ আমরা 316 নং ধারায় জানতে পারি। দেখো 317 নং ধারায় এই কমিশনের সদস্যদের অপসারণের বিধানের সাথে জড়িত। 318 থেকে 323 নং ধারায় এই কমিশনের ক্ষমতা, দায়িত্ব, স্বাধীনতা ও রিপোর্ট সম্পর্কিত অন্যান্য তথ্যের সাথে জড়িত। এবার আমরা আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ সম্পর্কে দেখে নেব। দেখো অনুচ্ছেদ আর ধারা কিন্তু আলাদা, মানে বেশ কিছু ধারা মিলিয়ে একটি অনুচ্ছেদ তৈরি হয়। দেখো এখানে 4টে অনুচ্ছেদ রয়েছে, যেখানে প্রথম অনুচ্ছেদে ধারা 153 থেকে 167তে বলছে রাজ্য কার্যনির্বাহের সাথে সম্পর্কিত। তুমি শুধু মাথায় রাখবে যে 153 থেকে 167 নং ধারায় রাজ্য কার্যনির্বাহের সাথে সম্পর্কিত। 196 থেকে 212 নং ধারা রাজ্যের আইনসভার আইন প্রণয়ন পদ্ধতির সাথে জড়িত। দেখো 245 থেকে 255 নং ধারা এটা আইন প্রণয়ন সংক্রান্ত কেন্দ্র রাজ্যের সম্পর্কের সাথে জড়িত। দেখো ধারা 325 থেকে 329 যেটা রয়েছে নির্বাচন সংক্রান্ত বিভিন্ন বিষয়ের সঙ্গে জড়িত। কেমন? চলে যাই পরের প্রশ্নে। বলছে নিম্নলিখিত কোন উদ্ভিদকে বিশেষ সাপোর্ট ব্যবহার করে দেওয়ালে ওঠার জন্য তৈরি করা যেতে পারে? দেখো একদম ইজি, তুমি অপশান দেখেই বলতে পারবা। দেখো গোলাপ গাছ, লেবু গাছ, কুমড়ো উদ্ভিদ আর সূর্যমুখী উদ্ভিদ। তাহলে সঠিক উত্তর এখানে হবে কুমড়ো উদ্ভিদ। এদের ক্ষেত্রেই না ওই বিশেষ সাপোর্ট ব্যবহার করে তারপরেই না দেওয়াল দিয়ে একদম মানে চালের মাথায় তুলে দেওয়া হয়, তাই না? এটা হচ্ছে দেখবা তোমাদের ওই নবম শ্রেণীর চলন গমন বলে একটা অধ্যায় রয়েছে, সেখান থেকেই এসেছে প্রশ্নটা, ঠিক আছে? উদ্ভিদ চলন থেকে।
এবার দেখো ভালো গুরুত্বপূর্ণ তথ্য, যদি এরকম প্রশ্ন আসে যে নিম্নলিখিত কোন উদ্ভিদের কাণ্ড পৃথিবীর ভরকেন্দ্রের বিপরীত দিকে অর্থাৎ প্রতিকূল অভিকর্ষবর্তী বৃদ্ধি পায়, তাহলে সেটা কি হবে সঠিক উত্তর সুন্দরী। মাথায় রাখবে, সুন্দরী উদ্ভিদদের কাণ্ড পৃথিবীর ভর কেন্দ্রের বিপরীতে অর্থাৎ মাধ্যাকর্ষণ শক্তির বিপরীতেই কিন্তু বৃদ্ধি পায়। তুমি হয়তো দেখেছো সুন্দরী গাছের যে শ্বাসমূলগুলো দেখবে মাটি ফুটে ওপরের দিকে আস্তে আস্তে বাড়তে থাকে, সেইটাই এখানে বলা হয়েছে। চলো আমরা উদ্ভিদ চলন সম্পর্কে ছোট্ট করে একটু জেনে নেব। দেখো উদ্ভিদের চলন প্রধানত 3 প্রকারের, সেটা হচ্ছে কি ট্যাকটিক চলন, ট্রপিক চলন আর ন্যাস্টিক চলন। তা এই ট্যাকটিক চলন কি, মাথায় রাখবে বাইরের উদ্দীপকের প্রভাবে উদ্ভিদ বা উদ্ভিদ অঙ্গের সামগ্রিক স্থান পরিবর্তনকেই ট্যাকটিক চলন বলা হয়। যেমন এককোষী শৈবাল, ম্যালিক অ্যাসিডের দিকে ফার্ন গাছের শুক্রাণুর চলন, এগুলো সবই কিন্তু ট্যাকটিক চলনের উদাহরণ। চলে আসি ট্রপিক চলন। দেখো ট্রপিক চলন হচ্ছে 3 প্রকারের ট্রপিক চলন আমরা দেখতে পাই, ফটোট্রপিক, জিওট্রপিক, হাইড্রোট্রপিক। শব্দের মাধ্যমে মুখস্থ করে নিবা। ফোটস আলো, আলোর দিকে চলা, উদ্ভিদের কোনো একটা অঙ্গ আগা বা শিকড় বাকড় মূল কাণ্ড যাই বলো না কেন, যেটা ফটো অর্থাৎ আলোর দিকে বৃদ্ধি পাবে সেইটাই হচ্ছে ফটোট্রপিক চলন। জিওট্রপিক চলন, জিও মাটি, মাটির দিকে বৃদ্ধি পাওয়াটাই হচ্ছে জিওট্রপিক চলন। হাইড্রোট্রপিক জলের দিকে বৃদ্ধি পাওয়াটাই হচ্ছে হাইড্রোট্রপিক চলন। চলো দেখে নাও। দেখো আলোর উৎসের গতিপথের দিকে উদ্ভিদ অঙ্গের চলনকে বলা হয় ফটোট্রপিক চলন। যেমন মটর গাছ সূর্যের দিকে, সূর্যমুখী ফুলের মুখ ঘোরানো, ধান ও গমের চারা যখন বাড়ে তখন উপরের দিকেই তো বাড়ে সূর্যের আলোর দিকে, তাই না? এগুলো সবই হচ্ছে ফটোট্রপিক চলনের উদাহরণ। দেখো মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে অভিকর্ষের গতিপথের দিকে উদ্ভিদ অঙ্গের চলনকে জিওট্রপিক চলন বলে, যেটা কেবলই বললাম। মাথায় রাখবা, মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে অভিকর্ষের গতিপথের দিকে উদ্ভিদ অঙ্গের চলনকে জিওট্রপিক চলন বলা হয়। এবার এক্ষেত্রে দুটো জিনিস দেখা যায়, এই জিওট্রপিক চলনের 2 রকমের প্রভাব দেখা যায়। একটা অনুকূল জিওট্রপিজম উদ্ভিদ, মানে অনুকূল জিওট্রপিক চলন বলতে পারো, আর একটা প্রতিকূল জিওট্রপিক উদ্ভিদ রয়েছে যাদের ক্ষেত্রে আমরা প্রতিকূল জিওট্রপিজম চলন দেখতে পাই। যেমন দেখো মানে আমাদের আশেপাশে সমস্ত উদ্ভিদদের ক্ষেত্রেই তো আমরা মানে দেখতে পাই যে তাদের মূল কোন দিকে বৃদ্ধি পায়, মাটির ভেতরের দিকেই, মাটি হলে মাটির ভেতরের দিকেই তো বৃদ্ধি পায়, সেইটাই হচ্ছে অনুকূল জিওট্রপিজম উদ্ভিদ আমরা বলে থাকবো। যেমন আম, জাম, কলা, কাঁঠাল, লেবু, কত কিছুই না আছে। আর যে সকল উদ্ভিদের কাণ্ডই আমরা বলে থাকি, যেমন সুন্দরী গাছের ক্ষেত্রে তুমি দেখবা ওদের কাণ্ড এই যে মাটি হলে মাটি ফুটো ওপরের দিকে আস্তে আস্তে বৃদ্ধি পায়, সেই ধরনের উদ্ভিদদের ওই যে কাণ্ডটার বৃদ্ধি সেইটাকে আমরা বলবো প্রতিকূল জিওট্রপিজম উদ্ভিদ। বিষয়টা বুঝতে পারলে চলে আসি পরের তথ্য। দেখো যে উদ্ভিদদের মূল জলের দিকে বৃদ্ধি পাওয়াটাই হচ্ছে হাইড্রোট্রপিক চলন। যেমন অঙ্কুরিত বীজ, যে কোনো অঙ্কুরিত বীজই দেখবা জলের দিকে বৃদ্ধি পায়। চলে আসি তারপরে। দেখো উদ্দীপকের তীব্রতা আর উদ্দীপকের তীব্রতার প্রভাবে ঘটা চলনকে নাস্টিক চলন বলা হয়, ঠিক আছে? তা এই নাস্টিক চলন যেমন দেখো বিভিন্ন রকমের নাস্টিক চলন রয়েছে, যেমন পদ্ম ফুল, সূর্যমুখী ফুল তীব্র আলোতে ফোটে আবার কম আলোতে মুদে যায়, এই রকমের নাস্টিক চলনকে বলা হয় ফটোনাস্টিক। তারপর দেখো টিউলিপ ফুল বেশি উষ্ণতায় ফোটে, এটা উষ্ণতায় হবে, ঠিক আছে? বেশি উষ্ণতায় ফোটে এবং কম উষ্ণতায়, দেখে নিও বানানটা, কম উষ্ণতায় মুদে যায়, এই রকমের নাস্টিক চলনকে বলা হয় থার্মোনাস্টিক চলন, ঠিক আছে? তুমি বুঝতেই পারছো। দেখো তুমি কিন্তু এগুলো মুখস্থ করবা কি করে। যেমন এখানে বলছে যে পদ্ম ফুল, সূর্যমুখী ফুল তীব্র আলোতে ফোটে তাহলে এটা ফটোনাস্টিক হবে। টিউলিপ ফুল উষ্ণ অর্থাৎ থার্মোনাস্টিক হবে। এইভাবে কিন্তু তথ্য মাথায় রাখবে। তারপরে দেখো লজ্জাবতীর পাতা স্পর্শ করা মাত্র পত্রকগুলো মুদে যায়, এই রকমের নাস্টিক চলনকে বলা হয় সিসমোনাস্টিক চলন। সূর্য শিশির উদ্ভিদের পাতার রোম প্রোটিনের সংস্পর্শে আসা মাত্র পতঙ্গের দিকে বেঁকে যায়। দেখো না সূর্যমুখী, কলসপত্রী, এদের পাতায় কোনো পতঙ্গ বসলে পরে চট করে সে পাতা কী হয়, বন্ধ হয়ে যায়। পতঙ্গকে তারা আমরা বলে থাকি যে পতঙ্গ খায় এমন উদ্ভিদ, তাই সেই ধরনের সেটা উদ্ভিদের একটা চলন, ঠিক আছে? উদ্ভিদের ক্ষেত্রে তো গমন হয় না, গমন আর চলন আলাদা। মানুষ বা প্রাণীরা গমন করে, এক জায়গা থেকে আর স্থান পরিবর্তন করে সরে যায়, আর উদ্ভিদের ক্ষেত্রে কিন্তু গমন হয় না, উদ্ভিদটা জায়গায় থেকেই ডালপালা বা যেমন হাত পা নড়ানো, ডালপালা নড়ায়, সেইটাই হচ্ছে চলন। তুমি যদি জায়গায় দাঁড়িয়ে হাত পা নাড়াও তাহলে সেক্ষেত্রে তোমার চলন হবে কিন্তু গমন হবে না। এবার তুমি যদি এক জায়গা থেকে সরে গিয়ে আর একটা জায়গায় গিয়ে বসো বা দাঁড়াও তাহলে সেক্ষেত্রে তোমার গমন হলো।
বিষয়টা বুঝতে পারলে এগুলো কিন্তু অবশ্যই পড়ে নিবা এক্সট্রা তথ্যগুলো। চলো আসি 3 নম্বর প্রশ্ন কী ছিল, যে ভারতের প্রথম এশিয়ান গেম কোথায় অনুষ্ঠিত হয়েছিল? বলো সঠিক উত্তর কি? নয়াদিল্লিতে। ভারতের প্রথম এশিয়ান গেমস নয়াদিল্লিতে অনুষ্ঠিত হয়েছিল। দেখো, এশিয়ান গেমস এশিয়ার নামে পরিচিত, প্রতি 4 বছর পর পর অনুষ্ঠিত হয়। এই গেমস OCA বলে তো অলিম্পিক কাউন্সিল অফ এশিয়া দ্বারা পরিচালিত হয়। আর এই OCA এর সদর দপ্তর হচ্ছে কুয়েত সিটি, মাথায় রাখবে। দেখো, এশিয়ান গেমসের প্রতীক কি? 16টি রশ্মি সহ লাল রঙের উজ্জ্বল সূর্য এবং মাঝখানে একটি সাদা বৃত্ত রয়েছে, এটাই হলো এশিয়ান গেমসের প্রতীক, মাথায় রাখবে। কয়টি রশ্মি? 16টি রশ্মি সহ লাল রঙের উজ্জ্বল সূর্য এবং মাঝখানে একটি সাদা বৃত্ত রয়েছে। প্রথম এশিয়ান গেমস 1951 সালে নিউ দিল্লিতে অনুষ্ঠিত হয়েছিল। তাহলে প্রথম এশিয়ান গেমস কত সালে হয়? 1951 সালে। কোথায়? নিউ দিল্লিতে হয়েছিল। আর তখন ভারতের রাষ্ট্রপতি কে ছিলেন? রাজেন্দ্র প্রসাদ, মাথায় রাখবে। পদকের তালিকায় সেই বছরে ভারতের র্যাঙ্ক ছিল দ্বিতীয় সর্বোচ্চ। চলে আসি আর একটা এশিয়ান গেমস যেটা ভারতে হয়েছিল, সেটা ছিল 9তম এশিয়ান গেমস 1982 সালে, যেটা ভারতের সেই নিউ দিল্লিতেই হয়েছিল। আর মাথায় রাখবে তখন ভারতের রাষ্ট্রপতি ছিলেন জ্ঞানী জৈন সিং। দেখো, 18তম এশিয়ান গেমস যেটা হচ্ছে 2018 সালে ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠিত হয়েছিল। সেই বছরে পদকের তালিকায় ভারতের র্যাঙ্ক ছিল 8তম, মাথায় রাখবে। 19তম এশিয়ান গেমস যেটা 2023 সালে চীনের হাংজুতে অনুষ্ঠিত হয়, সেই বছরে পদকের তালিকায় ভারতের স্থান ছিল 4র্থ, যেখানে ভারত 28টি গোল্ড, 38টি সিলভার, 41টি ব্রোঞ্জ, মোটমাট 107টি পদক জিতেছিল। মাথায় রাখবে, হকি ক্যাপ্টেন হরমনপ্রীত সিং এবং খ্যাতমান বক্সার লাভনিয়া বরগোই এই এশিয়ান গেমস 2023-এ ভারতের পতাকাবাহী ছিলেন। তাহলে যদি বলে 2023 সালের এশিয়ান গেমসের ভারতের পতাকাবাহী ছিলেন কারা? মাথায় রাখবে হরমনপ্রীত সিং আর লাভনিয়া বরগোই। আর এরা তো বুঝতেই পারছো যে লাভনিয়া বরগোই একজন বক্সার আর হরমনপ্রীত সিং একজন হকি খেলোয়াড়। কে কোন খেলার সঙ্গে যুক্ত সেটাও তুমি বুঝে গেলে। চলে আসি দেখো 20তম এশিয়ান গেমস যেটা 2026 সালে জাপানের নাগোয়াতে অনুষ্ঠিত হবে। আর যদি বলে যে সবথেকে বেশিবার এশিয়ান গেমস হোস্ট করেছে কোন দেশ, থাইল্যান্ড হয়ে যাবে সঠিক উত্তর। চলে আসি পরের প্রশ্ন। দেখো, এশিয়ান গেমস থেকে দুটো প্রশ্ন চলে এসেছে প্রথম শিফটেই, যে 1990 সালে বেজিংয়ে অনুষ্ঠিত 11তম এশিয়ান গেমসে নিম্নলিখিত কোন খেলাটি অন্তর্ভুক্ত করা হয়েছিল? প্রশ্নের লেভেল দেখেছো? আমি কিন্তু সমস্ত তথ্য তোমাদের ওই এর আগের বছরে যে তোমাদের যে জিকে ব্যাচটা ছিল সেখানে কিন্তু পড়িয়ে দিয়েছি। তাহলে সঠিক উত্তর কাবাডি হয়ে যাবে। সঠিক উত্তর যে 1990 সালে বেজিংয়ে অনুষ্ঠিত 11তম এশিয়ান গেমসে এই কাবাডি খেলাটা অন্তর্ভুক্ত করা হয়েছিল। দেখো, এক্সট্রা তথ্য দেখে নাও, যে ভারত 2বার এশিয়ান গেমস হোস্ট করে। কত 1951 আর 1982 সালে হোস্ট করেছিল। তা মাথায় রাখবে, ভারত প্রথম স্বর্ণপদক জেতে 1951 সালে অ্যাথলেটিক্সে। তাহলে এশিয়ান গেমসে ভারত কোন ক্ষেত্রে প্রথম স্বর্ণপদক জিতেছিল? অ্যাথলেটিক্সে, মাথায় রাখবে। ভারতীয় পুরুষ ফুটবল দল প্রথম সোনা জেতে কত সালে বা কোন এশিয়ান গেমসে? 1951 সালে নিউ দিল্লিতে অনুষ্ঠিত ওই এশিয়ান গেমসেই ভারতীয় পুরুষ ফুটবল দল প্রথম সোনা জিতেছিল। দেখো, 1951 সালে ভারত 15টি স্বর্ণপদক নিয়ে দ্বিতীয় স্থান অর্জন করে। এই বছর প্রথম ভারতীয় সাঁতারু সচিন নাগ স্বর্ণপদক জিতেছিলেন। তাহলে সচিন নাগ কোন খেলার সঙ্গে যুক্ত? সাঁতারের সঙ্গে যুক্ত, মাথায় রাখবে। 1962 সালে জাকার্তায় অনুষ্ঠিত এশিয়ান গেমসে ভারত ফুটবলের দ্বিতীয় এবং শেষ স্বর্ণপদক জয়ী। এরপরে আর ভারত ফুটবলের ক্ষেত্রে ভারতীয় পুরুষ ফুটবল দল আর স্বর্ণপদক পায়নি। ওই একবার পেয়েছিল 1951, আর তারপরে 1962 সালে যেটা ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠিত এশিয়ান গেমসে দ্বিতীয় এবং শেষ স্বর্ণপদক জয়ী ফুটবলের ক্ষেত্রে। ঠিক আছে, তারপর দেখো, এশিয়ান গেমসে স্বর্ণপদক জয়ী প্রথম ভারতীয় মহিলা ক্রীড়াবিদ ছিলেন কমলজিৎ সান্ধু। কত সালে? 1970 সালে তিনি এই পদকটা প্রথম স্বর্ণপদক জয়ী ভারতীয় মহিলা ছিলেন, যিনি একজন অ্যাথলেটিক্স, মাথায় রাখবে। দেখো, 1982 সালে এশিয়ান গেমসের মাস্কট কী ছিল? অপু। কি বললাম? 1982 সালে যেটা ভারতে অনুষ্ঠিত হয় যে এশিয়ান গেমসটা ভারতের নিউ দিল্লিতে, সেই এশিয়ান গেমসের মাস্কট কী ছিল? অপু ছিল, মাথায় রাখবে কিন্তু গুরুত্বপূর্ণ তথ্য।
দেখো তারপরে বলছে কাবাডি 1990 সালে প্রথমবারের মতো এশিয়ান গেমসে অন্তর্ভুক্ত করা হয়েছিল, জানা তথ্য, এটাই তুলে প্রশ্ন করে দিয়েছে। তারপরে দেখো ভারতীয় মহিলা কাবাডি দল 2010 সালে এশিয়ান গেমসে প্রথম সোনা জিতেছিল, মাথায় রাখবে। ভারতের হয়ে এশিয়ান গেমসে সবথেকে বেশি পদকজয়ী অ্যাথলেট হলেন বিলিয়ার্ডস ও স্নুকার প্লেয়ার পঙ্কজ আদবানি, মাথায় রাখবে। এশিয়ান গেমসে প্রথম ভারতীয় মহিলা স্কোয়াচের ক্ষেত্রে সোনাজয়ী হলেন দীপিকা পাল্লিকাল, মাথায় রাখবে। ভালো তথ্য, দীপিকা পাল্লিকাল স্কোয়াচ খেলার সঙ্গে যুক্ত। দীপিকা পাল্লিকাল স্কোয়াচের ক্ষেত্রে প্রথম সোনা জেতা ভারতীয় মহিলা হয়ে উঠেছেন, ঠিক আছে। তারপরে তথ্য দেখো যে ভারতীয় ক্রীড়াবিদ শার্দুল ভিহান, যিনি সব থেকে কম বয়সে এশিয়ান গেমসে পদক জিতেছেন, তিনি হচ্ছেন 15 বছর বয়সেই কিন্তু পদক জিতেছেন। তিনি শুটিংয়ের সঙ্গে যুক্ত। এই শার্দুল ভিহান নামটা দেখবে, শার্দুল ভিহান শুটিংয়ের সঙ্গে যুক্ত, 2018 সালে তিনি পদক পেয়েছিলেন। তার সাথে দেখে নাও এশিয়ান গেমসে স্বর্ণপদক জয়ী প্রথম ভারতীয় মহিলা কুস্তিগির ছিলেন ভিনেশ ফোগাত। খুব ভালো তথ্য, মাথায় রাখবে যে এশিয়ান গেমসে স্বর্ণপদক জয়ী প্রথম ভারতীয় মহিলা কুস্তিগির কে ছিলেন? ভিনেশ ফোগাত। দেখো 2023 সালে ভারত এশিয়ান গেমসে শুটিংয়ের ক্ষেত্রে 22টি পদক জিতেছিল। তার সাথে দেখে নাও যে এই দুটো পুরো কথা দেখো, এই যে সেম, এটা 2024 সালে তোমার এই এসএসসি জিডির একটা শিফটে কিন্তু এসেছিল। দুটোই গুরুত্বপূর্ণ, মাথায় রাখবে। টপস TOPS এর পুরো কথা হচ্ছে টার্গেট অলিম্পিক পোডিয়াম স্কিম, আর সেম SAIM এর পুরো কথাটা হচ্ছে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া মিশন। দুটোই কিন্তু মাথায় রাখবে। চলো পরের প্রশ্ন কি এসেছিল দেখো, যে 2রা অক্টোবর 2022-এ মহাত্মা গান্ধীর কততম জন্মবার্ষিকী ছিল, যা গান্ধী জয়ন্তী হিসাবে পালিত হয়? দেখো 2022-এ তোমার এক্সামটা হয়েছে 2025-এ, কিন্তু তুলে দিয়েছে 2022-এরটা। মাথায় রাখতে হবে কিন্তু এইগুলো, ঠিক আছে। 23-24 সবই মাথায় রাখতে হবে। তো এখানে দেখে নাও সঠিক উত্তর এখানে 153তম জন্ম জয়ন্তী ছিল। তাহলে এটা জানলে পরেই তোমার 22 মানে 23, 24, 25 নিয়ে আর কোনো সমস্যাই হবে না, তুমি যদি 22-এরটা মাথায় রাখতে পারো, যে 2রা অক্টোবর 2022 সালে মহাত্মা গান্ধীর 153তম জন্ম জয়ন্তী পালন করা হয়েছে। তা বলে ফেলো যে হচ্ছে 2025 সালে তাহলে কততম তার মহাত্মা গান্ধীর জন্ম জয়ন্তী পালন করা হবে? 156তম, মাথায় রাখবে। 2025 সালে মহাত্মা গান্ধীর 156তম জন্ম জয়ন্তী পালন করা হবে। দেখো স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরুর জন্মদিন হচ্ছে 14ই নভেম্বর। তা 2025 সালে তার 136তম জন্ম জয়ন্তী পালন করা হবে। দেখো তারপরের তথ্য এক্সট্রাগুলো অবশ্যই পড়বা, ঠিক আছে। যে স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন 23শে জানুয়ারি 2025 সালে তার 128তম জন্ম জয়ন্তী পালন করা হলো। আচ্ছা ভারতরত্ন প্রাপক ডক্টর APJ আব্দুল কালামের জন্মদিন হচ্ছে 15ই অক্টোবর। তা 2025 সালে তার 94তম জন্ম জয়ন্তী পালন করা হবে। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম জয়ন্তী বাংলা ক্যালেন্ডার অনুযায়ী 25শে বৈশাখে পড়ে। তা 2025 সালে তার 164তম জন্ম জয়ন্তী পালন করা হয়েছে। মাথায় রাখবে এই সব তথ্যগুলো। দেখো পরের প্রশ্ন কি এসেছিল, যে ভারতের জাতীয় বহুমাত্রিক দারিদ্র্য সূচক একটি অগ্রগতি পর্যালোচনা 2023 অনুসারে নিম্নলিখিত কোন কেন্দ্রশাসিত অঞ্চলে বহুমাত্রিকভাবে দারিদ্র্যের শতাংশ সবথেকে বেশি ছিল? তা কোন কেন্দ্রশাসিত অঞ্চল? সেটা হচ্ছে দাদরা ও নগর হাভেলি, দমন ও দিউ। মাথায় রাখবে যে ভারতের জাতীয় বহুমাত্রিক দারিদ্র্য সূচক একটি অগ্রগতির পর্যালোচনা 2023 অনুসারে তোমার এই দাদরা, নগর হাভেলি এবং দমন ও দিউ এই কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে বহুমাত্রিক দারিদ্র্যের শতাংশ সবথেকে বেশি ছিল। এবার তথ্যগুলো দেখে নাও, খুব গুরুত্বপূর্ণ তথ্য, যে ভারতের বহুমাত্রিক দারিদ্র্য সূচক 2023 অনুসারে ভারতের কোন রাজ্যে দারিদ্র্যের হার সবথেকে কম? কোন রাজ্যে দারিদ্র্যের হার সবথেকে কম? সেটা হচ্ছে কেরালা রাজ্য, মাথায় রাখবে। আর যদি বলে যে ভারতের বহুমাত্রিক দারিদ্র্য সূচক 2023 অনুসারে সর্বোচ্চ দারিদ্র্যযুক্ত রাজ্য কোনটি? সেটা হচ্ছে বিহার। কত পার্সেন্ট? 33.67%, মাথায় রাখবে। 2024 অনুযায়ী বহুমাত্রিক দারিদ্র্যের হার সবথেকে কম
কেরালা রাজ্যে। 2024 অনুযায়ী বহুমাত্রিক দারিদ্র্যের হার সব থেকে বেশি বিহারে। দেখো 23 আর 24 কিন্তু একই রয়েছে। দেখো 2024 অনুযায়ী ভারতের কোন রাজ্যে সর্বাধিক সংখ্যক মানুষ বহুমাত্রিক দারিদ্র্য থেকে বেরিয়ে এসেছে? উত্তরপ্রদেশ থেকে। খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট মাথায় রাখবে যে 2024 অনুযায়ী তোমার হচ্ছে 2024-এর বহুমাত্রিক দারিদ্র্য সূচক অনুযায়ী ভারতের কোন রাজ্যে সর্বাধিক সংখ্যক মানুষ বহুমাত্রিক দারিদ্র্য থেকে বেরিয়ে এসেছে? উত্তরপ্রদেশের। ঠিক আছে, দেখো 2024 অনুযায়ী ভারতের মোট কত শতাংশ মানুষ বহুমাত্রিক দারিদ্র্যে বসবাস করছে? 16.4% মানুষ। সব তথ্য কিন্তু খুঁটে খুঁটে মানে কি বলবো সেইভাবে কিন্তু বাছাই করে তোমাদের তোলা হয়েছে এখানে। তুমি এরকম তথ্য কোথাও তুমি খুঁজে দেখো বাংলা ভাষায়, কে দেবে তোমাকে? কোথাও পাবে না। সেই জন্য বলছি আমি যথেষ্ট পরিশ্রম করে তোমাদের মাঝে এইভাবে এক একটা মানে তথ্য, ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ তথ্যগুলো তুলে ধরার চেষ্টা করব। সেগুলো সবই কিন্তু একটু মনোযোগ সহকারে তোমরা পড়ে নিবা, শুধু এইটুকুই তোমার কাজ। তার সাথে দেখে নাও, যদি এরকম প্রশ্ন চলে আসে যে ভারতের বহুমাত্রিক দারিদ্র্য সূচক কে প্রস্তুত করেন? নীতি আয়োগ প্রস্তুত করেন, মাথায় রাখবে। দেখো তারপরে কি প্রশ্ন এসেছিল যে পৃথিবীর দুটি সবচেয়ে আর্দ্র স্থান কোনটি যেখানে বছরে 180 সেন্টিমিটারের বেশি বৃষ্টিপাত হয়? বলো বলো সেটা কোনটি হবে? চেরাপুঞ্জি এবং মৌসিনরাম। অপশন 3 এখানে সঠিক উত্তর, মাথায় রাখবে। পৃথিবীর এই দুটো আর্দ্র স্থান যেখানে বছরে 180 সেন্টিমিটারেরও বেশি বৃষ্টিপাত হয়ে থাকে। তো এখান থেকে এক্সট্রা কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখে নাও যে পৃথিবীর নিরক্ষীয় অঞ্চলে সর্বাধিক বৃষ্টিপাত হয়। পরীক্ষায় প্রশ্ন তুলে দেবে নিম্নলিখিত কোন অঞ্চলের বৃষ্টিপাত সর্বাধিক পরিমাণে হয়? অপশনে থাকবে নিরক্ষীয় অঞ্চল, সঠিক উত্তর করে আসবা। তারপরে দেখে নাও যে মৌসুমী জলবায়ু বৈশিষ্ট্য দেশে নিম্নলিখিত কোনটির প্রাচুর্য লক্ষ্য করা যায়? তা মাথায় রাখবে, যে সকল দেশে মৌসুমী জলবায়ুর বৈশিষ্ট্য রয়েছে সেখানে ক্রান্তীয় আর্দ্র পর্ণমোচী অরণ্য তোমার হচ্ছে এদের প্রাচুর্য লক্ষ্য করা যায়, মানে এই ধরনের অরণ্য সব থেকে বেশি পরিমাণে দেখা যায়, সেইটাই আর কি এখানে বলতে চাইছে। তার সাথে দেখে নাও যে গ্রীষ্মকালে মার্চ মে মাসে দক্ষিণ ভারতে বলতো তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশে বজ্র বিদ্যুৎ সহ যে ঝড় বৃষ্টি হয় তার প্রভাবে আমের ফলন ভালো হয়। এই বৃষ্টিকেই অম্ল বৃষ্টি বলা হয়। কি বৃষ্টি? আম্ল বৃষ্টি, সরি একটু অম্ল নয়, আম্ল বৃষ্টি দেখে নিও। মাথায় রাখবে পশ্চিমা ঝঞ্ঝার জন্য ভারতের উত্তর পশ্চিম অংশে শীতকালীন বৃষ্টিপাত ঘটে, যার ফলে পাঞ্জাব এবং হরিয়ানায় গমের উৎপাদন ভালো হয়। পরীক্ষায় প্রশ্ন এমন তুলবে যে পশ্চিমা ঝঞ্ঝার জন্য ভারতের কোন রাজ্যগুলিতে শীতকালীন বৃষ্টিপাত বেশি ঘটার জন্য গমের উৎপাদন সব থেকে ভালো হয়? তা মাথায় রাখবে পাঞ্জাব এবং হরিয়ানায়। পৃথিবীর বৃহৎ স্থলভাগের কেন্দ্রের ড্যাশ জলবায়ু বার্ষিক বৃহৎ তাপমাত্রা প্রসারের সঙ্গে গ্রীষ্মকালীন বৃষ্টিপাত ঘটিয়ে থাকে। তাহলে সেটা কোন ধরনের জলবায়ু যেটা বৃহৎ তাপমাত্রা দেয় এবং তার সাথে বৃষ্টিপাত মানে গ্রীষ্মকালীন বৃষ্টিপাত ঘটিয়ে থাকে? মাথায় রাখবে মহাদেশীয় জলবায়ু হয়ে যাবে সঠিক উত্তর। দেখো যদি পরীক্ষায় এমন প্রশ্ন দেয়, যদি বলে যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ভারতের কোন রাজ্যে প্রথম বৃষ্টিপাত ঘটায়? মাথায় রাখবে কেরালা রাজ্যে। এই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ভারতের কেরালা রাজ্যে প্রথম বৃষ্টিপাত ঘটিয়ে থাকে। দেখো ভারতের শুষ্কতম অঞ্চল কোনটি? আমরা তো দেখলাম ভারতের বৃষ্টি মানে যে অঞ্চলে সব থেকে বেশি সর্বাধিক বৃষ্টিপাত হয় সেটা হচ্ছে চেরাপুঞ্জি এবং মৌসিনরাম। আর যদি বলে ভারতের সর্বোচ্চ শুষ্কতম অঞ্চল কোনটি, সেটা হচ্ছে মারোয়ার। মাথায় রাখবে কোথায় রয়েছে? রাজস্থানের থর মরুভূমির একটি অংশ মারোয়ার। চলো পরের প্রশ্ন কি এসেছিল দেখো, বলছে বার্ষিক মামাল্লাপুরম নৃত্য উৎসব যেখানে ভারতীয় ধ্রুপদী নৃত্য, ভারতনাট্যম, কুচিপুড়ি, কত্থক, মোহিনী অট্টম, ওড়িশি এবং কথাকলি পরিবেশনা অন্তর্ভুক্ত থাকে, তা কোথায় আয়োজিত হয়? তুমি এই শব্দটা দেখেই বুঝতে পারছো মামাল্লাপুরম নৃত্য উৎসব তামিলনাড়ু হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। এবার এর সাথে আরও গুরুত্বপূর্ণ তথ্য আমরা পড়ে নেব। যদি বলে যে আসামের ভারতীয় শাস্ত্রীয় নৃত্য সাত্রিয়াকে জনপ্রিয় করার জন্য কেরল রাজ্য সরকার গুরু গোপীনাথ দেশীয় নাট্য পুরস্কার 2019-এ কাকে নির্বাচন করেছিলেন? ইন্দিরা বোরা হয়ে যাবে সঠিক উত্তর। দেখো 2019 বলে ছেড়ো না, 2025-এ এক্সাম দিয়েছো, 22-এর কারেন্ট অ্যাফেয়ার্স ঘুরিয়ে জিজ্ঞাসা করছে, আর এই রিলেটেড প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তারপরে দেখো যদি বলে যে হিমাচল প্রদেশের কোন জনপ্রিয় লোকনৃত্যের
নৃত্যশিল্পীরা দেবদেবীদের প্রতি শ্রদ্ধা জানাতে নৃত্য পরিবেশনের শেষে একটি যজ্ঞ পরিবেশন করে, সেটা হচ্ছে নাটি। মাথায় রাখবে, হিমাচল প্রদেশের এই নাটি লোকনৃত্যে মানে লোকনৃত্যটা হওয়ার সাথে সাথেই দেবদেবীর প্রতি শ্রদ্ধা জানানোর জন্য একটা যজ্ঞ পরিবেশন করা হয়। তাহলে যদি বলে যে নাটি লোকনৃত্য কোন রাজ্যের সঙ্গে যুক্ত, হিমাচল প্রদেশের সঙ্গে যুক্ত। তারপরে বলছে দেখো যে একটি ভারতীয় শাস্ত্রীয় নৃত্যের নাম বলো যা ভগবান ব্রহ্মা একজন বিখ্যাত ঋষি ভরতের কাছে প্রকাশ করেছিলেন, যিনি তখন নাট্যশাস্ত্র নামক একটি সংস্কৃত পাঠে এই পবিত্র নৃত্যটিকে সংযুক্ত করেছিলেন। তাহলে সেটা কোন নাট্যশাস্ত্রের কথা বলা হচ্ছে? ভারতনাট্যম হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। বলছে ড্যাশ হলো একমাত্র ভারতীয় নৃত্যের ধরন যেটি মাইকেল জ্যাকসন 1951 সালে তার ব্ল্যাক অর হোয়াইট মিউজিক ভিডিওতে ব্যবহার করেছিল, বলো। সেটা হচ্ছে উড়িষি। মাথায় রাখবে, উড়িষি একমাত্র ভারতীয় নৃত্যের ধরন যেটা মাইকেল জ্যাকসন 1991 সালে ব্ল্যাক অর হোয়াইট মিউজিক ভিডিওতে ব্যবহার করেছিল। ঠিক আছে, দেখো তারপরে প্রশ্ন কী ছিল যে 1990 সালে ভারত সরকার আইনের ভিত্তি তৈরির সুপারিশগুলির পেছনে মূল ব্যক্তিত্ব কারা ছিলেন? তা মাথায় রাখবে, এখানে সঠিক উত্তর লর্ড চেমসফোর্ড এবং এডউইন মন্টেগু। মাথায় রাখবে 1919 সালে ভারত সরকার আইন ভিত্তি তৈরির সুপারিশের পেছনে এই দুই ব্যক্তির অবদান কিন্তু অনস্বীকার্য, লর্ড চেমসফোর্ড এবং এডউইন মন্টেগু। এবার এখান থেকে আমরা দেখে নেব কিছু গুরুত্বপূর্ণ তথ্য যে 1911 সালে দিল্লির দরবারে রাজা পঞ্চম জর্জ ও রানী কুইন মেরির রাজ্যাভিষেক উদযাপন স্মরণীয় করে রাখার জন্য রাজা ঘোষণা করেন যে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তর করা হবে। বলো বলো কি বুঝলে যে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে নিয়ে যাওয়া হয় কত সালে? 1911 সালে। কে নিয়ে গিয়েছিল? রাজা পঞ্চম জর্জ। মাথায় রাখবে, রাজা পঞ্চম জর্জ এবং রানী কুইন মেরির রাজ্যাভিষেক হয় এই 1911 সালে। সেই দিনটাকে স্মরণীয় করে রাখার জন্য রাজা ঘোষণা করে বলেন যে ভারতের রাজধানী এবার কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তর করা হবে। দেখো, রাজা পঞ্চম জর্জ এবং মহারানী কুইন মেরির ভারতের পরিদর্শনের স্মৃতি রক্ষার্থে 1911 সালে গেটওয়ে অফ ইন্ডিয়া গড়ে তোলা হয়। তাহলে গেটওয়ে অফ ইন্ডিয়া হচ্ছে কত সালে গড়ে তোলা হয়েছিল? 1911 সালে। এটা কি উদ্দেশ্যে গড়ে তোলা হয়? ওই রাজা পঞ্চম জর্জ এবং মহারানীর ভারতে পরিদর্শনের স্মৃতি সে স্মরণীয় করে রাখতেই এটা গড়ে তোলা হয়। আর এই যে গেটওয়ে অফ ইন্ডিয়া, এটা ইন্দ্রো সার্সেনিক শৈলীর অন্তর্গত। মাথায় রাখবে, এটা ইন্দ্রো সার্সেনিক শৈলীর অন্তর্গত। তার সাথে দেখে নাও যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছ থেকে ভারত শাসনের ভার যখন ব্রিটিশ সরকারের কাছে আসে তখন ভারতের ক্ষমতাসীন গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড ক্যানিং ছিলেন। ভারত শাসন আইন 1858 মাধ্যমে ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে ক্ষমতা হস্তান্তর করা হয়েছিল এবং ব্রিটেনের ভারতীয় অঞ্চলগুলির ব্রিটিশ রানীর নামে শাসন করা হয়েছিল। মাথায় রাখবে, কোন যদি পরীক্ষায় প্রশ্ন দেয় এরকম যে যদি বলে দেয় যে ব্রিটেনের ভারতীয় অঞ্চলগুলির ব্রিটিশ রানীর নামে শাসন করা হতো কোন আইনের দ্বারা? ভারত শাসন আইন 1858 মাধ্যমে। দেখো, সনদ আইন 1853, এই সনদ আইন 1853 এই আইনটি অনির্দিষ্টকালের জন্য ইংল্যান্ডের রাজ সিংহাসনের আস্থারূপে ভারতে এলাকা বজায় রাখা এবং রাজত্ব আদায়ের জন্য ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ক্ষমতা প্রদান করা হয়েছিল তোমার এই সনদ আইন 1853 এই আইনটির মাধ্যমে। ভারতীয় টোল আইন 1851 সালে পাশ হয়। মাথায় রাখবে, ভারতীয় টোল আইন 1851 সালে পাশ হয়েছিল। বলছে ইন্ডিয়ান কাউন্সিল আইন 1909 মর্লে মিন্টো সংস্কার আইন নামে পরিচিত। কি বললাম? ইন্ডিয়ান কাউন্সিল আইন যেটা 1909 মর্লে মিন্টো সংস্কার নামেও পরিচিত। তারপরে পয়েন্ট বলছে দেখো যে নতুন দিল্লির ইন্ডিয়া গেটের নকশা প্রস্তুত করেন কে? মাথায় রাখবে, এডউইন লুটিয়েন্স নতুন দিল্লির এই ইন্ডিয়া গেটের নকশাটা প্রস্তুত করেছিলেন। দেখো, 1921 থেকে 27 সালের মাঝামাঝি সময়েই দিল্লিতে সংসদ ভবন নির্মিত হয়েছিল। যদি পরীক্ষায় প্রশ্ন তুলে দেয় যে কোন সময় কোন মাঝামাঝি সময়কালে দিল্লিতে সংসদ ভবন নির্মিত হয়েছিল, 1921 থেকে 27 সালের মাঝামাঝি সময়ে কিন্তু তোমার দিল্লিতে সংসদ ভবনটা নির্মিত হয়।
দেখে নাও, মন্টেগো চেমসফোর্ড সংস্কারের উপর ভিত্তি করে 1919-এর ভারত শাসন আইন পাশ করা হয়েছিল। দেখো এই তথ্যটা থেকেই কিন্তু প্রশ্নটা এসেছে, ভালো করে পড়ো। বলছে মন্টেগো চেমসফোর্ড সংস্কারের উপর ভিত্তি করেই 1919-এর ভারত শাসন আইন পাশ হয়েছিল। দেখো প্রশ্নটা কি এসেছিল, প্রশ্নটা এসেছিল যে 1919 সালের ভারত শাসন আইনের ভিত্তি তৈরি সুপারিশের পেছনে মূল ব্যক্তিত্ব কারা ছিলেন। দেখো লর্ড চেমসফোর্ড এবং এডউইন মন্টেগু, সেইটাই কিন্তু এই তথ্যটাই ঘুরিয়ে প্রশ্ন করে দিয়েছে। এই জন্য বলছি এক একটা তথ্য খুব ভালো করে পড়ে নিবা। দেখো 1726 সালে রাজকীয় সনদ দ্বারা কলকাতা পৌর নিগম তৈরি করা হয়। তাহলে কলকাতা পৌর নিগম তৈরি হয় 1726 সালে রাজকীয় সনদের মাধ্যমে। পরের প্রশ্নটা কি এসেছিল যে প্রধানমন্ত্রী রোজগার প্রোৎসাহন যোজনা কবে বাস্তবায়ন করা হয়েছিল। মাথায় রাখবে 2016 সালে। কি বললাম, 2016 সালে এই প্রধানমন্ত্রী রোজগার প্রোৎসাহন যোজনাটা বাস্তবায়ন করা হয়েছিল। এবার আমরা দেখব এই যে 2014 সালে প্রধানমন্ত্রী দ্বারা যে যোজনাগুলো চালু করা হয়েছিল কি কি। দেখো জনধন যোজনা, মেক ইন ইন্ডিয়া, স্বচ্ছ ভারত মিশন, সংসদ আদর্শ গ্রাম যোজনা, শ্রম জয়তে যোজনা, তারপরে দীনদয়াল উপাধ্যায় অন্তর্দয় যোজনা, এগুলো সবই কিন্তু 2014 সালে চালু করা হয়। আর 2015 সালে দেখে নাও স্কিল ইন্ডিয়া মিশন, বেটি বাঁচাও বেটি পড়াও যোজনা, অটল পেনশন যোজনা, প্রধানমন্ত্রী নিরাপত্তা বীমা যোজনা, তারপরে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা, অমৃত পরিকল্পনা, ডিজিটাল ইন্ডিয়া মিশন, গোল্ড মনিটাইজেশন স্কিম এবং আয়ুষ্মান ভারত যোজনা, এই সবগুলোই 2015 সালে চালু করা হয়েছিল। ঠিক আছে, এবার দেখে নাও 2016 সালে কিছু গুরুত্বপূর্ণ যোজনা, যেমন স্ট্যান্ড আপ ইন্ডিয়া, সেতু ভারতম যোজনা, প্রধানমন্ত্রী উজ্জ্বলা পরিকল্পনা, প্রধানমন্ত্রী রোজগার প্রোৎসাহন যোজনা, প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা 2016 সালে চালু করা হয়। আর 2017 সালে প্রধানমন্ত্রী কৃষি সিঁচাই যোজনা এবং প্রধানমন্ত্রী ভাইয়া বন্দনা যোজনা, দুটো গুরুত্বপূর্ণ, এই দুটোই কিন্তু 2017 সালে চালু করা হয়েছিল। পরে প্রশ্ন দেখো কি এসেছিল, বলছে নিচের কোন বাক্যটি সত্য। তাই 1 নম্বরে বলছে 2022-23-এর অর্থ বছরে ভারতীয় কৃষি খাতের প্রক্ষেপিত প্রবৃদ্ধির হার ছিল 5.5%। এটা কি ঠিক? এটা কিন্তু বস ঠিক নয়, কারণ আমরা দেখেছি 2022-23-এর অর্থ বছরে ভারতীয় কৃষি খাতে প্রক্ষেপিত প্রবৃদ্ধির হার ছিল 4.7%। তাহলে প্রথম তথ্যটা আমাদের ঠিক হচ্ছে না। তারপরে বলছে দেখো 2021-22-এর অর্থ বছরে ভারতের কৃষি রপ্তানি প্রায় 50.2 বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে, একদম ঠিক। তারপরে বলছে 2021-22-এর অর্থ বছরে খরিফ বিপণন মরশুমে ভারতে 581.7 লক্ষ মেট্রিক টন চাল সংগ্রহ করা হয়েছিল, এটাও কিন্তু ঠিক। অর্থাৎ এখানে অপশান 4 আমাদের সঠিক উত্তর হবে, শুধুমাত্র 2 এবং 3 সঠিক। এবার কিছু গুরুত্বপূর্ণ তথ্য পড়ে নাও। দেখো 2023-24-এর অর্থ বছরে কৃষি ও সংশ্লিষ্ট খাতে প্রবৃদ্ধির হার ছিল 1.4%। 2023-24-এর অর্থ বছরে ভারতের খাদ্যশস্য উৎপাদনের রেকর্ড 332.22 মিলিয়ন টনে পৌঁছেছে, যা আগের বছরে ছিল কত, আগের বছরে মানে 22-23-এ ছিল 329.6 মিলিয়ন টনের তুলনায় বৃদ্ধি পেয়েছে। ঠিক আছে, আগের বছরে এটা ছিল। তা বলছে দেখো এর মধ্যে গমের উৎপাদন, তোমার এই বছরে গমের উৎপাদন হচ্ছে 113.29 মিলিয়ন টন, আর চালের উৎপাদন 137.82 মিলিয়ন টন, মাথায় রাখবে। তার সাথে দেখে নাও 2023-24-এর মরশুমে ভারতে হলুদ চাষের আওতা ছিল 3.05 লক্ষ হেক্টর। ঠিক আছে, বলছে ভারতের মোট জনসংখ্যার প্রায় 42.3% মানুষ তোমার কৃষি এবং সংশ্লিষ্ট খাতে নিয়োজিত, এবং এই খাত থেকে দেশের মোট অভ্যন্তরীণ উৎপাদনের মানে জিডিপি 18.2% অবদান রাখে এই কৃষিখাত থেকে। ভালো তথ্য কিন্তু মাথায় রাখবে। 2023-24-এ ভারত রাশিয়া থেকে শস্য আমদানি 22 গুণ বৃদ্ধি করেছে। কত গুণ? 22 গুণ বৃদ্ধি করেছে। এগুলো সব ভালো তথ্য, বারবার করে বলছে, এগুলো তুমি এইভাবে কোথাও খুঁজে পাবে না। আমি অনেক মানে বেছে বেছে তোমাদের জন্য তুলেছি, তারপরে এইভাবে তুমি এই প্রিভিয়াস প্রশ্নের সাথে এক্সট্রা আমি যে তথ্যগুলো দিচ্ছি সেগুলো তো পড়ে নিচ্ছ, এইভাবেই তুমি 24-25-এর সমস্ত প্রশ্নগুলোই পাবে। এবং তারপরে এই যে 60+ যে গুরুত্বপূর্ণ টপিক, সেখানে কিন্তু এই যে তোমার ভারতের অর্থনীতি বলো, তারপরে সংবিধান, যা কিছুই বলো না কেন, যে ইম্পর্টেন্ট তথ্যগুলো
পঞ্চবার্ষিকী পরিকল্পনা জনগণনা যেখান থেকে প্রশ্ন আসে সেগুলো একদম ডিটেলস আমরা পড়ে নেবো, ঠিক আছে। দেখো পরের প্রশ্নটা এসেছিল যে মাইকেল ফ্যারাডে কখন বৈদ্যুতিক ট্রান্সফরমার এবং জেনারেটরের পেছনের নীতি তড়িৎ চুম্বকীয় আবেশ আবিষ্কার করেছিলেন। তাহলে মাইকেল ফ্যারাডে কত সালে? 1831 সালে তড়িৎ চুম্বকীয় আবেশ আবিষ্কার করেছিলেন। তাই এখানে মাথায় রাখবে তোমার হচ্ছে ম্যাক্স প্লাঙ্ক 1900 সালে কোয়ান্টাম তত্ত্বের ধারণা প্রদান করেছিলেন। 1643 সালে ইতালিয়ান পদার্থবিদ টরিসেলি ব্যারোমিটার যন্ত্র আবিষ্কার করেছিলেন, ঠিক আছে। তারপরে দেখো যদি পরীক্ষায় প্রশ্ন এরকম দেয়, যদি বলে যায় যে কোনো পরিবাহীর ভেতর দিয়ে তড়িৎ প্রবাহিত হলে এর চারপাশে চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়, এই পরীক্ষাটি করেছিলেন কোন বিজ্ঞানী? তাহলে সঠিক উত্তর করবে বিজ্ঞানী ওরস্টেড। কত সালে? 1819 সালে। বলছে দেখো ইতালিয়ান পদার্থ বিজ্ঞানী আলেসান্দ্রো ভোল্টা 1800 সালে প্রথম তড়িৎ কোষ মানে ব্যাটারি আবিষ্কার করেছিলেন। কে? আলেসান্দ্রো ভোল্টা। কত সালে? 1800 সালে, মাথায় রাখবে। দেখো পরের প্রশ্ন এটা এসেছিল যে সঙ্গীত একাডেমি থেকে মর্যাদাপূর্ণ নাট্য কলানিধি পুরস্কার জয়ী লক্ষ্মী বিশ্বনাথন তিনি কোন নৃত্যের জন্য বিখ্যাত ছিলেন? তাহলে যে লক্ষ্মী বিশ্বনাথন তিনি কোন নৃত্যের সঙ্গে যুক্ত বলো? সঠিক উত্তর কী হবে? মাথায় রাখবে ভারতনাট্যমের সঙ্গে যুক্ত। তো এবার দেখে নাও প্রখ্যাত কিছু ভারতনাট্যম নৃত্যশিল্পী, যেমন রুক্মণী দেবী অরুণডালে, টি বালা সরস্বতী, মৃণালিনী সারাভাই, যামিনী কৃষ্ণমূর্তি, তারপরে হচ্ছে মালাভিকা সারুকাই, ঠিক আছে, নামগুলো দেখে নিবা। মালাভিকা সারুকাই, লক্ষ্মী বিশ্বনাথন, গীতাঞ্জলি লাল, শোভনা নারায়ণ, নীলা সাচিব, তারপরে আলারমেল ভেল্লি, এনারা সকলেই কিন্তু প্রখ্যাত ভারতীয় মানে ভারতনাট্যম নৃত্যশিল্পী। চলে আসি সবুজ বিপ্লব থেকে প্রশ্ন কি এসেছিল দেখো, যে সবুজ বিপ্লব অর্থনীতির কোন খাতের সঙ্গে সম্পর্কিত? বলে ফেলো, একদম সোজা প্রশ্ন এসেছিল যে কৃষি খাতের সঙ্গে সম্পর্কিত সবুজ বিপ্লব। তা এবার আমরা দেখে নেব আরও গুরুত্বপূর্ণ কিছু তথ্য। ভারতে সবুজ বিপ্লবের প্রসঙ্গে HYVP এর পূর্ণরূপটা কি? মাথায় রাখবে হাই ইয়েল্ডিং ভ্যারাইটিস প্রোগ্রাম হয়ে যাবে সঠিক উত্তর। দেখো সবুজ বিপ্লবের ফলে হরিয়ানা, পাঞ্জাব এবং উত্তরপ্রদেশ রাজ্যে শস্যের উৎপাদন বৃদ্ধি পেয়েছিল, মাথায় রাখবে। তার সাথে দেখে নাও ভারতে জৈব চাষকে সমর্থন করার জন্যই ভারত সরকার 2015 সালে, মাথায় রাখবে, পরম্পরাগত কৃষি বিকাশ যোজনা এই প্রকল্পটা চালু করেছিল। তাহলে এই যে পরম্পরাগত কৃষি বিকাশ যোজনা কত সালে চালু হয়? 2015 সালে। কিসের জন্য? ভারতের জৈব চাষকে সমর্থন করার জন্যই কিন্তু এটা চালু করা হয়েছিল। তার সাথে দেখে নাও যে ভারতের সবুজ বিপ্লবের প্রথম পর্যায় শুরু হয়েছিল 1960 থেকে 70-এর দশকে, আর এই সবুজ বিপ্লবের দ্বিতীয় পর্যায়টা শুরু হয়েছিল 70 থেকে 80-র দশকে। দেখো সবুজ বিপ্লবের সময় কৃষকরা ব্যবহার করত কি? উচ্চ ফলনশীল বৈচিত্র্যের বীজ, মাথায় রাখবে উচ্চ ফলনশীল বীজ ব্যবহার করত সবুজ বিপ্লবের সময় কৃষকরা। দেখে নাও যে সংবিধানের থেকে কি প্রশ্ন এসেছিল দেখো, বলছে ভারতের সংবিধানের 3য় ভাগে নিম্নলিখিত কোনটি সম্পর্কে বলা হয়েছে? মাথায় রাখবে ভারতীয় সংবিধানের 3য় খণ্ড বা 3য় অংশ বা 3য় পার্টে রয়েছে মৌলিক অধিকার। এবার তার সাথে আমরা দেখে নেব দেখো পার্ট 1-এ রয়েছে ইউনিয়ন এবং তার অঞ্চলগুলি সম্পর্কিত। পার্ট 2 বা অংশ 2 বা বলতে পারো ভাগ 2-এ রয়েছে নাগরিকত্ব। 3 নম্বর পার্টে রয়েছে মৌলিক অধিকার। 4 নম্বর পার্টে রয়েছে রাজ্য নীতির নির্দেশমূলক নীতি। 4 নম্বর 4-এর এ পার্টে রয়েছে মৌলিক কর্তব্য, যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোই কিন্তু আমি তুলে দিয়েছি। আর 9ম পার্টে রয়েছে পঞ্চায়েত সমূহ তথ্য। আর হচ্ছে এখানে দেখে নাও 15তম পার্টে রয়েছে নির্বাচন সম্পর্কিত তথ্য। 17তম পার্টে রয়েছে সরকারি ভাষা। 18তে রয়েছে জরুরি অবস্থার। 20তে রয়েছে সংবিধান সংশোধন প্রক্রিয়া। সবগুলো কিন্তু দেখে নেবা। দেখো পঞ্চবার্ষিকী পরিকল্পনা থেকে প্রশ্ন এসেছিল কি, যে তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় প্রধান অর্থনৈতিক চ্যালেঞ্জ কি ছিল? কি বললাম? তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় প্রধান অর্থনৈতিক চ্যালেঞ্জ কী ছিল? সঠিক উত্তর কী হবে? মাথায় রাখবে যে যুদ্ধকালীন ব্যয় এবং সম্পদ বরাদ্দ। তুমি তো বুঝতেই পারছো যে তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় কিন্তু ভারতে দুখানা যুদ্ধের মুখোমুখি হতে হয়েছিল। দেখো এখানে দেখে নাও, এই যে তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কালটা ছিল 1961 থেকে 66। এই পরিকল্পনার মূল লক্ষ্য ছিল
স্বনির্ভরতা এবং স্বনির্ভর অর্থনীতি গড়ে তোলা। তবে এই সময় ভারতের অর্থনীতিতে বেশ কয়েকটি বড় চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছিল। এই ভারত চীন যুদ্ধ হয়েছিল 1962 সেই কারণে, তারপরে ভারত পাকিস্তান যুদ্ধ 1965 সেই কারণে। এই দেখো, এবং 1965 এবং 1966 সালে দেশে বড় ধরনের খরা হয়, যার ফলে খাদ্য উৎপাদন কমে যায়। যুদ্ধের সাথে সাথে আবার প্রাকৃতিক বিপর্যয় এসে পড়ে, সেই জন্য অর্থনৈতিক দিক থেকে ভারতকে কিন্তু বেশ চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছিল এই তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়। চলে আসি পরের প্রশ্ন, কি এসেছিল যে 2024 সালের আগস্টে কে সুপ্রিম কোর্টকে বিদায় জানিয়ে তেলেঙ্গানা রাজ্যের হাইকোর্টের প্রথম মহিলা প্রধান বিচারপতি হন এবং ভারতের সুপ্রিম কোর্টে উন্নীত হওয়া 9তম মহিলা ছিলেন। তাহলে কার কথা এখানে বলা হচ্ছে? মাথায় রাখবা, হিমা কোহলি হয়ে যাবে সঠিক উত্তর। তাই এবার আমরা দেখে নেব এই 2025-এ মানে যে হাইকোর্টগুলিতে নতুন আর কি যারা আর কি প্রধান বিচারপতি নিযুক্ত হয়েছেন সেইগুলো, মানে বর্তমানে 2025-এ যারা নিযুক্ত হয়েছেন সেই 3টে ইম্পর্টেন্ট, এলাহাবাদ হাইকোর্ট আর গুয়াহাটি হাইকোর্ট আর দিল্লি হাইকোর্ট, এই 3টে দেখে নাও। যে এলাহাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি বর্তমানে অরুণ বনসালি, গুয়াহাটি হাইকোর্টের বর্তমানে প্রধান বিচারপতি রয়েছেন আশুতোষ কুমার, আর দিল্লি হাইকোর্টের বর্তমানে প্রধান বিচারপতি রয়েছেন দেবেন্দ্র কুমার উপাধ্যায়। মাথায় রাখবে কিন্তু। চলে আসি পরের প্রশ্ন, কি এসেছিল দেখো, এনবিপিডব্লিউকে সবচেয়ে বিশ্বস্ত লৌহ যুগের মৃৎশিল্প হিসাবে বিবেচনা করা যেতে পারে, এর অর্থ কী? এনবিপিডব্লিউ মাথায় রাখবে, নর্দার্ন ব্ল্যাক পলিশড ওয়্যার। কি বললাম? নর্দার্ন ব্ল্যাক পলিশড ওয়্যার, এনবিডব্লিউ এর পুরো কথাটা বুঝতে পারছো? এবার দেখো কোথা থেকে প্রশ্ন দিয়েছে, তুমি এই তথ্য কিন্তু হাজার খুঁজলেও পাবে না, ঠিক আছে? আমি কিন্তু মানে খুব বাছাই করে করে তোমাদের যা দেবো, অ্যাকচুয়ালি যে টাইপের প্রশ্নগুলো পরীক্ষায় হয় সেই টাইপের তথ্যগুলোই কিন্তু তোমাদের মাঝে আমি তুলছি, সেইগুলোই তুলে পড়ে নাও। দেখো, তোমাকে হার্ড স্টাডির পাশাপাশি তোমাকে কিন্তু স্মার্ট স্টাডিও করতে হবে, স্মার্টভাবে পড়তে হবে। অ্যাকচুয়ালি তুমি যে এক্সামের জন্য খাটছো সেই এক্সামে যে ধরনের যে টাইপের প্রশ্নগুলো করে সেইগুলোর ওপর তোমাকে বেশি জোর দিতে হবে, ঠিক আছে? এবার এক্সট্রা তথ্যগুলো অবশ্যই পড়বে। দেখো বলছে ভারতের লৌহ যুগের প্রধানত 3 ধরনের মৃৎপাত্র ব্যবহৃত হতো। কয় ধরনের? 3 ধরনের। একটা হচ্ছে পিজিডব্লিউ, একটা বিআরডব্লিউ, আর একটা হচ্ছে এনবিপিডব্লিউ। তা এই পিজিডব্লিউ বলতে কি বোঝায়? পেইন্টেড গ্রে ওয়্যার। মাথায় রাখবে। বিআরডব্লিউ বলে তো ব্ল্যাক অ্যান্ড রেড ওয়্যার, আর এনবিপিডব্লিউ বলে তো নর্দার্ন তোমার হচ্ছে ব্ল্যাক পলিশড ওয়্যার। মাথায় রাখবে। তাই পিজিডব্লিউ মাথায় রাখবে প্রধানত গঙ্গা যমুনা দোয়াব অঞ্চলে পাওয়া যায়। এই মৃৎপাত্র ছিল ধূসর রঙের, হালকা তোমার হচ্ছে চাকা ঘোরা, এবং এর ওপর সাধারণত কালো রঙের আঁকা জ্যামিতিক নকশা থাকতো। বোঝা গেল বিষয়টা? চলে আসে বিআরডব্লিউ বলে তো ব্ল্যাক অ্যান্ড রেড ওয়্যার। এটি ভারতের পশ্চিম, মধ্য এবং দক্ষিণ অঞ্চলে পাওয়া যায়। তার সাথে দেখে নাও এনবিপিডব্লিউ নর্দার্ন ব্ল্যাক পলিশড ওয়্যার, যা ভারতের প্রাচীন নগর সভ্যতা ও মৌর্য যুগের চিহ্ন বহন করে। গুরুত্বপূর্ণ তথ্য, এই মৃৎপাত্র ছিল চকচকে কালো, পালিশ করা, মসৃণ এবং ধাতব উজ্জ্বলতা যুক্ত। চলে আসি পরের প্রশ্ন, কি এসেছিল দেখো। বলছে তিনি ছিলেন একজন কর্ণাটকী কিংবদন্তি গায়িকা, যিনি ইউরোপ, উত্তর আমেরিকা এবং জাতিসংঘের সাধারণ পরিষদে গান গেয়েছিলেন। তা তিনি কে ছিলেন? এম.এস. শুভ্রলক্ষ্মী। মাথায় রাখবে, এম.এস. শুভ্রলক্ষ্মী, যিনি একজন কর্ণাটকী কিংবদন্তি গায়িকা। মাথায় রাখবে। তো এবার দেখে নাও এক্সট্রা তথ্য, যে প্রখ্যাত ভারতীয় কর্ণাটকী বা কর্ণাটিক গায়িকা এম.এস. শুভ্রলক্ষ্মী জন্ম কোথায়? মাদুরাইতে জন্ম। আচ্ছা দেখো, বলছে সমকালীন কর্ণাটিক সঙ্গীতে 72টি তোমার হচ্ছে মেলাকর্তা রাগ রয়েছে। মানে বর্তমানে কর্ণাটিক সঙ্গীতে কতটি মেলাকর্তা রাগ রয়েছে? 72টি। দেখো, যদি পরীক্ষায় এমন প্রশ্ন দেয় যে নিচের কোনটি একটি বাদ্যযন্ত্র যা পণ্ডিত রামনারায়ণ, একজন ভারতীয় সঙ্গীতজ্ঞ, তাকে জনপ্রিয় করেছিলেন এবং তাকে আন্তর্জাতিকভাবে পরিচিত করেছিলেন, তিনি হচ্ছে সারঙ্গী। মোদ্দা কথা এখানে জানতে চাইছে পণ্ডিত রামনারায়ণ কোন যন্ত্রের সঙ্গে যুক্ত? সারঙ্গীর সঙ্গে যুক্ত। প্রশ্ন কিন্তু এরকম ঘুরিয়ে বড় করে দেবে, কিন্তু মানে বিষয়টা ওই একই, পণ্ডিত রামনারায়ণ তিনি সারঙ্গী বাদক। ঠিক আছে, চলে আসি পরের প্রশ্ন। দেখো, যদি এরকম তথ্য দেয় যে পণ্ডিত রবিশঙ্কর ছিলেন একজন সেতার বাদক, পণ্ডিত রবিশঙ্কর একজন সেতার বাদক ছিলেন এবং ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতে আন্তর্জাতিক ক্ষেত্রে তিনি জনপ্রিয় হয়েছিলেন আর কি। তার সাথে দেখে নাও ভারতীয় চলচ্চিত্র জগতে
ট্র্যাজেডি কিং, কি বললাম, ট্র্যাজেডি কিং নামে পরিচিত অভিনেতা হলেন দিলীপ কুমার। গুরুত্বপূর্ণ তথ্য পড়ে নিবা যে ভারতীয় চলচ্চিত্র জগতে ট্র্যাজেডি কিং নামে পরিচিত কে? দিলীপ কুমার। চলে আসি লাস্টের প্রশ্নটা কি এসেছিল দেখো। আর একটা প্রশ্ন এসেছিল যে পরীক্ষার সময় অন্যায্য আচরণ বা অপরাধে জড়িত ব্যক্তিদের জন্য পাবলিক পরীক্ষা বিল 2024, মানে যেটা বলা হচ্ছে যে অন্যায় উপায় প্রতিরোধ বিল 2024-এর অধীনে কত টাকা পর্যন্ত জরিমানা হতে পারে? তা সেটা সঠিক উত্তর 10 লক্ষ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। পরীক্ষার সময় যদি অন্যায্য কোনো আচরণ বা অপরাধ করে থাকে তাহলে সেই ব্যক্তির 10 লক্ষ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে 2024-এর বিল অনুযায়ী। তো এবার দেখে নেব আমরা এক্সট্রা তথ্য যে পাবলিক পরীক্ষা বিল 2024 অনুযায়ী প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কোন শ্রেণীর অপরাধ হিসাবে বিবেচনা করা হয়েছে? এটা হচ্ছে অজামিনযোগ্য অপরাধ হিসাবে বিবেচনা করা হয়েছে। যদি বলে পাবলিক পরীক্ষা বিল 2024 অনুযায়ী পরীক্ষার সময় অপরাধে যুক্ত থাকলে সর্বোচ্চ কত বছরের কারাদণ্ড হতে পারে? সর্বোচ্চ 10 বছরের কারাদণ্ড হতে পারে। দেখে নাও পাবলিক পরীক্ষা বিল 2024 অনুযায়ী পরীক্ষার প্রক্রিয়া বিঘ্নিত করতে বা বাধা সৃষ্টি করতে কারো ষড়যন্ত্র প্রমাণিত হলে কী ধরনের শাস্তি হতে পারে? 3 থেকে 5 বছর পর্যন্ত জেল এবং 10 লক্ষ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। তাহলে এই ছিল তোমাদের 4 ফেব্রুয়ারি ফার্স্ট শিফটে আসা 20টা জিকে প্রশ্ন। আমি একটু ডিটেলসে এইভাবেই কিন্তু আমি তোমাদের একটু একটু ডিটেলস করে বুঝিয়ে দেবো। এইভাবে বস আমার কথাটা শোনো, জিকে তুমি কমন পাও না, একবার বিশ্বাস করে আমার সঙ্গে জুড়ে পড়ে নাও, ঠিক আছে? এইভাবে তুমি এই 42টা আর 2024-এর 53টা, মোটমাট 95টা, এই 95টা শিফটের প্রশ্নপত্র গুলো মোটামুটি তোমার প্রায় 2000 গুলো 2000 প্রশ্ন হচ্ছে, তাই তো? হ্যাঁ, তাহলে এই প্রশ্নপত্রগুলো তুমি একটু ভালো করে পড়ে নিবা, এইভাবে একটু ডিটেলসে তুমি পড়ে নাও, ঠিক আছে? তার সাথে 60টারও বেশি গুরুত্বপূর্ণ জিকে টপিক আমি তুলে ধরছি একদম ডিটেলসে, এইগুলো পড়ে নাও। তুমি জিকেতে কমন পাও না কে বলে তোমাকে? অবশ্যই তুমি কমন তুলতে পারবা, ঠিক আছে? তোমার 20তে 20টা প্রশ্ন কমন তুলতে হবে না, তুমি 17-18টা করে কমন পেলে যথেষ্ট। বুঝতে পারছো? 17টা প্রশ্ন মানে 34-36 করে নাম্বার। 20-র মধ্যে জিকেতে 36 নাম্বার মানে 40-এর মধ্যে 36 নাম্বার পাওয়া মানে জিকেতে ভীষণ ব্যাপার, তাই না? তুমি একটু ভরসা করে পড়ে নাও। আর কোনো রকমের কোনো অসুবিধা হলে আমি তো বলেই দিলাম যে নাম্বারটা দিলাম, ওই নাম্বারেই আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। কেমন? সবাই ভালো করে পড়বে, রাখছি। জয় হিন্দ।